বাবু একটু দেখুন না, এইদিকে বাবু। কি হয়েছে দেখি, জিভ দেখান। এরা কারা? বাবু এ লোক খারাপ লোক। তুই যেটা চাইছিস সেটা কোনোদিনই হবে না। ওয়েট ওয়েট ওয়েট, আপনারা কি ভাবলেন আমাদের প্রেমের গল্পটাও এই বাংলা সিনেমার গল্পর্তা গল্পের মতো? না, তা ঠিক নয়। আমাদের গল্পটা বরং আর 5টা গল্পর থেকে একটু আলাদা। আজকের এই দিনে আশা করি আমার পোশাক দেখে বুঝেই গেছেন। চলুন তাহলে আর একবার আমাদের গল্পটা, আমাদের ভালোবাসার গল্পটা একদম প্রথম থেকে শুরু করা যাক।
ঠিকই ধরেছেন, এটা আমি, বয়স 5.5 কি 6। দিনটা ছিল শনিবার, আমার আজও বেশ মনে আছে। ভালো করে আঁকবে শোনা। আচ্ছা, সাবধানে যাবে, দুষ্টুমি করবে না কেমন? বাবার হাত ধরে প্রথমবার আঁকার স্কুলে যাচ্ছিলাম। ভিতরে ভিতরে খুবই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। মনে হচ্ছিল যাক, পড়ার বাইরে কিছু তো একটা হচ্ছে। আঁকার স্কুলে গিয়ে বসলাম। তখনও কেউ আসেনি, ইভেন ম্যাডামও আসেনি। তখন ছোট ছিলাম, মুখ চোরাও ছিলাম, কারুর সঙ্গেই তেমন কথা বলতাম না। ভালো লাগা ভালোবাসা কি জিনিস তখনও জানতাম না। আমি শুধু এক দৃষ্টে ওর দিকে তাকিয়েছিলাম। ভিতরে ভিতরে কিছু তো একটা অনুভূতি হচ্ছিল, তবে সেটা যে ঠিক কি তা জানতাম না। এভাবেই 1 সপ্তাহ কেটে গেল। আবার আরেকটা শনিবার এলো। আমি আবার অপেক্ষা করলাম কখন ওই মেয়েটি আসবে। আবার দেখা হলো। আমি আবার থমকে গেলাম। এইভাবেই প্রতি শনিবার একটা রূপকথার জন্ম হলো। আমি আঁকার স্কুলে যেতাম শুধুমাত্র ওকেই দেখার জন্য। শুধু ওর জন্যই অপেক্ষা করতাম কখনো আসবে, লাল, নীল কিংবা হলুদ ফ্রক পরে। কি অবস্থা দেখেছো আঁকার? আঁকা শিখছে না কি? ওকে কবিতার ক্লাসে ভর্তি করো বরঞ্চ, তাতে কিছু যদি কাজ হয়। মেয়েটার নামটা আর জানা হয়ে উঠল না। বাবা বুঝে গেছিল আমার দ্বারা আঁকা টাকা হবে না, তাই মাঝপথেই আঁকাটাও ছাড়িয়ে দিল। ছোট ছিলাম, অত বুঝতাম না। আস্তে আস্তে ভুলে গেলাম। এরপরে বেশ কিছুদিন পরের কথা, তখন আমি কেজি স্কুল থেকে হাই স্কুলে উঠেছি। তখন আমার ক্লাস 6। মা আসছি। সাবধানে যেও। আবারও দেখা হয়ে গেল আমার রূপকথার নায়িকার সাথে। এক মুহূর্তে সব স্মৃতি তাজা হয়ে উঠল। পরের দিন আবার ওই একই সময় বাস স্ট্যান্ডে গেলাম। অনেকক্ষণ অপেক্ষা করলাম, তবে সেদিন আমার নায়িকাকে আর দেখতে পেলাম না। তাই ঠিক করলাম এর পরের দিন থেকে সকাল 9:30 নয়, একদম সকাল 9টায় চলে যাব বাস স্ট্যান্ডে,
আর অপেক্ষা করব আমার রূপকথাকে দেখার জন্য। মুহূর্তটা যেন থমকে গেল। আমি আবারও বলছি, এই অনুভূতিগুলোর কারণ কি, মানে কি, আমি তখনও বুঝে উঠতে পারিনি। কিন্তু যখনই ওকে দেখতাম একটা অদ্ভুত কিছু একটা হতো, অনেকটা ওই নাগরদোলা থেকে দুম করে নামার সময় যে অনুভূতিটা হয়, ঠিক সেরকম। এর কিছুদিন পর একটা সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে আমি গেছিলাম। আমি আবৃত্তিতে প্রথম হয়েছিলাম। সেখানে গিয়ে আমি ওই মেয়েটিকে আবার দেখলাম, ওর মায়ের সাথে এসেছিল। ঠিক আছে, ঠিক আছে ভাই। শুভ সন্ধ্যা, সকলকে সাদর আমন্ত্রণ। আজ এই সন্ধ্যায় আমরা সকলে উপস্থিত হয়েছি রাজারহাট নেতাজি সংঘের পরিচালনায় যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল তার আজ বার্ষিক সভা। আজ এই সন্ধ্যায় আমাদের মধ্যে আমরা পেয়েছি মাননীয় শ্রী প্রমোদ বরণ প্রধান মহাশয়কে। আমরা সরাসরি চলে যাচ্ছি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করেছে অর্কদীপ বিশ্বাস। আমরা অর্কদীপকে মঞ্চে ডেকে নেব। এবার নৃত্যে প্রথম স্থান অধিকার করেছে ফাল্গুনী ভট্টাচার্য। আমরা ফাল্গুনী ভট্টাচার্যকে মঞ্চে ডেকে নেব। প্রথমবার আমি আমার ছোটবেলার রূপকথার নাম জানতে পারলাম, যে নামটা জানার জন্য এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। ফাইনালি আমার সেই ভালোবাসার নামটা আমি জানতে পারলাম, ফাল্গুনী। ভগবানকে প্রচুর ধন্যবাদ দিচ্ছিলাম যে এরকম একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে আমি আমার জীবনের সবথেকে সুন্দর পুরস্কারটা বোধহয় পেয়ে গেছি। এই নাম জানার পরে যেটা হলো, ছোটবেলা থেকে যে অনুভূতিটা ছিল সেটা কয়েকশো গুণ বেড়ে গেল। এর বেশ কিছুদিন পরের কথা, তখন আমি ক্লাস 8, আগস্ট মাসের কোনো একটা রবিবার, আমি আবৃত্তির স্কুল থেকে ফিরছিলাম। নেক্সট পেজ নাম্বার 92, এগুলোই কমপ্লিট করে আসবে পরের দিন। ওকে, আজ এই পর্যন্ত। তো যাই বল, এইবার আমাদের জন্মদিনে কিন্তু ভীষণ মজা হবে বল। আর মাত্র কালকে এরপরে আমি কি করব আর বুঝে উঠতে পারছিলাম না। মনটা উথাল পাথাল করছিল, কি করতে হবে কি করতে হবে না, মানে আমি তা ভাবতে পারছিলাম না। এই সময় আমি শরণাপন্ন হলাম আমার সেই সময়কার একমাত্র বন্ধু, আমার দাদা, ফিলোসফার গাইড, আমার পিস্তুত দাদা কুচুদার কাছে। বলছি কুচুদা, কুচুদা একটু শুনবে? বল, শুনছি। বলছি যে ব্যাপারটা একটু সিরিয়াস। সিরিয়াস? তোর আবার কিসের সিরিয়াস ব্যাপার? যখন ছোট ছিলাম, ক্লাস 2তে পড়ি, তখন মা বাবা মায়ের ড্রয়িং ক্লাসে ভর্তি করেছিল। তখন ওখানে একটা মেয়ে দেখতে পেয়েছিলাম। এবার এত বছর পরে আমি আবার তাকে দেখতে পাই বাস স্ট্যান্ডে, আর আবার সব কথা আমার মনে পড়ে যায়।
কি হলো, হাসছো কেন? আরে বাবা তুই তো প্রেমে পড়েছিস। আরে ধ্যাৎ, আরে ধ্যাত কি কি বলছো? আরে কি বলছি রে, ঠিকই বলছি। হ্যাঁ আমি হয়তো নিজে কোনোদিন প্রেম করিনি, তবে প্রেমে পড়লে যে এরকম হয় সেটা ভালো করেই জানি। এ উল্টো পাল্টা কথা বলো না আরে তো। উল্টো পাল্টা? আরে ধর তোমার মাথায় আরে গন্ডগোল। মাথায় আমার গন্ডগোল? তুই হ্যাঁ। প্রেমে পড়লি আমার মাথায় গন্ডগোল? শুনে যা। পাগল ছেলে। এই কথাটা শুনে আমার খুব একটা খারাপ লাগলো না, কিংবা এটাও মনে হলো না যে আমি অল্প বয়সেই বোধহয় পেকে গেছি। বরং আমার ভালোই লাগছিল। মনে হচ্ছিল ফাইনালি আমি কাউকে বোধহয় একটা ভালোবাসতে শুরু করেছি। এরপর থেকে যখনই রাস্তায় বেরোতাম ওর মুখটাকে খোঁজার চেষ্টা করতাম, সেটা স্কুলে যাওয়ার সময় হোক, কোনো কম্পিটিশানে হোক, কিংবা দুর্গাপুজো কালী পুজোর সময় হোক। ঠাকুরকে গিয়ে ইভেন আমি বলতাম যে মা প্লিজ প্লিজ একবার ওর সাথে দেখা করিয়ে দাও। এবং কোথাও না কোথাও হয়তো মা আমার কথা শুনতো, কারণ কোনো দুর্গাপুজো যদি সপ্তমীতে দেখা না হতো তাহলে হয়তো নবমীতে গিয়ে হতো। এরকম একটা কালী পুজোর কথা আমার মনে পড়ছে। বাহ বেশ ভালো লাইটিংটা করেছে কিন্তু। পুজোদা, এইবার সারা পুজোতে ওকে একবারও দেখতে পেলাম না। মার কাছে ডাক, ঠিক দেখতে পাবি। মা এবার সারা পুজোতে ওর সাথে একবার দেখা করিয়ে দাও। এনে ধর। বাপরে। খা। আরে এদিক ওদিক কি তাকাচ্ছিস? আরে দাঁড়াও তো। ওদিকে কি আসছে দেখ। মা তো ঠিক কথা শুনেছে তাহলে। এরপরে একদিন মাধ্যমিক শেষ হয়ে গেল। মাধ্যমিকের পরে একটা 3 মাসের ছুটি থাকে। প্রথমবারের জন্য একটা স্বাধীনতা পাওয়া যায়। আমার পাড়ায় একটা ভাই থাকতো, সোনু। ও অ্যাকচুয়ালি ফাল্গুনির সাথেই পড়তো। এই সময় আমি কি করি, আমি সোনুর সাথে গিয়ে একবার দেখা করি। সোনু, ওই সোনু, এদিকে আয়। নে। ও অর্কদীপদা, কেমন আছো বলো? এক্সাম কেমন হলো? আমার তো এক্সাম ভালো গেছে। তোর পড়াশোনা কেমন চলছে? এই চলছে, খুব চাপ কোচিং এ। আচ্ছা, তোর সাথে কি ফাল্গুনি টিউশনে পড়ে? হ্যাঁ পড়ে তো। তোদের টাইম টেবিলটা একবার বল তো। কি ব্যাপার অর্কদীপদা? হ্যাঁ হ্যাঁ বল চুপচাপ। লেখো লেখো চলো। সোম, বুধ, শুক্র বিকেলবেলা অমিত স্যারের কাছে সায়েন্স গ্রুপ। মঙ্গল, শুক্র সকালবেলা শম্ভু স্যারের কাছে ইংরাজি পড়া। বৃহস্পতিবার বিকেল 5:30 কাকুলিদির কাছে ভূগোল পড়া। এই পুরো জিনিসটা লিখে মুখস্থ করে নিয়েছিলাম। এরপর থেকে প্রতিদিন এই টাইম টেবিল অনুযায়ী ওই কোচিং ক্লাসগুলোর বাইরে গিয়ে অপেক্ষা করতাম এক ঝলক একবার ওকে দেখব বলে। ও কিন্তু কখনো আমাকে দেখতে পেত না। একটা বৃহস্পতিবারের কথা খুব মনে পড়ে। বিকেল 5:30, মানে যেদিন ওর কাকুলিদির কাছে ভূগোল পড়া থাকতো।
এভাবেই মাধ্যমিকের ছুটির 3 মাস কেটে গেল। একটা ভালো জিনিস হলো, আমি নোকিয়ার একটা সাদা কালো ফোন পাই। নতুন ফোন পেয়েই ফাল্গুনির নামটা তো সেভ করে নিলাম, কিন্তু শুধু নাম পেলেই হবে? নাম্বারটাও তো জোগাড় করতে হবে। অনেক কিছু ভাবতে ভাবতে হঠাৎ সোনুর কথা মনে পড়ল। সোনু, ওই সোনু, হ্যাঁ? আরে এইদিকে এইদিকে। ও অর্কদীপদা, কেমন আছো বলো? আমি ঠিক, তুই কেমন? বিন্দাস। চল, কি খাবি বল? হঠাৎ? আরে বল না। যা খুশি। আর পেটটা তো দিন দিন বেড়েই চলেছে। হ্যাঁ, কি বলো না। কি খাবি বল? যা খুশি বল না কি খাবি। আচ্ছা, একটা বেগুনি আর একটা সিঙ্গারা। একটা হেল্প করতে হবে। বড়টাকে হেল্প করতে হবে। ফাল্গুনির নাম্বারটা দিতে পারবি? এ বাবা, লেখো লেখো। কাকু আর একটা সিঙ্গাড়া আর একটা চাটনি দাও। আরে বল না। 7439493913। ব্যাস। আর একটু চাটনি দেবে? না না, লাগবে না। হ্যাঁ, এই নম্বরটা ফাল্গুনি আর ওর মা দুজনেই ব্যবহার করত। নম্বরটা পেয়ে আমি খুব খুশি ছিলাম। বারবার নম্বরটা সেভ করছিলাম, নিজের ফোনে ওর নামটা দেখছিলাম, কিন্তু তাতে ঠিক মন ভরছিল না। এবার বয়সটাও তখন 16, খুব যে বেশি সাহস ছিল তাও নয়, তবুও মোটামুটি একটা সাহস করে একটা মিসড কল দিলাম। তাতে মন ভরল না। মনে হচ্ছিল আরেকটু কিছু করা দরকার, একবার গলা শোনা দরকার, একবার কথা বলা দরকার। অগত্যা ভরসা একজনই, কুচুদা। কিরে, আবার কি প্রবলেম হলো? বলছি যে ফাল্গুনির নাম্বারটা জোগাড় করেছি। বাবা, অনেক দূরই তো এগিয়ে গেছো, তা প্রবলেমটা কোথায়? কিন্তু মানে বুঝতে পারছি না কি কল কিভাবে করব, মানে কথা কিভাবে বলবো, ওটাই মেইন প্রবলেম। তুমি হেল্প করতে পারবে? একটু ভাবতে দে দাঁড়া, বুঝলি? ফোন নাম্বার তো পেলি, জোগাড়ও করলি, কিন্তু কথা বলাটা কিভাবে যে বলবি? এই, তুই ফাল্গুনির নাম্বারটা দে তো। 7439494913
39 হ্যালো হ্যালো ম্যাডাম, আমি রাজারহাট ইউথ সেন্টার থেকে ফোন করছিলাম স্পোকেন ইংলিশের কোর্সের সম্পর্কে। হ্যাঁ বলুন। হ্যাঁ মানে এখন তো জানেনই এখনকার দিনে ইংলিশটা কতটা অপরিহার্য, কর্মক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে দুই ক্ষেত্রেই। হ্যাঁ আমাদের দু রকমের কোর্স আছে, একটা হলো 3 মাসের আর একটা হলো 6 মাসের। আমার সাথে কথা বলে জানাই। ও আচ্ছা, আপনি বাড়িতে কথা বলে তারপর জানাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরে ফোন করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাহলে কুচুদার মাথা দেখেছিস? তোমাকে ছাড়া আমার কি হবে? থ্যাংক ইউ। আরে দাদ। গুড ইভিনিং ম্যাডাম, আমি রাজারহাট ইউথ সেন্টার থেকে ফোন করছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ কম্পিউটার ট্রেনিং এর ব্যাপারে কথা ছিল। আমাদের এখানে দু রকমের কোর্স আছে। হ্যাঁ হ্যাঁ, একটা বেসিক কোর্স আর একটা অ্যাডভান্স কোর্স। একটা 3 মাস একটা 6 মাস। আচ্ছা আচ্ছা। আপনি কি করতে ইচ্ছুক? আমি একটু বাড়িতে কথা বলে জানাই। আচ্ছা বাড়িতে ফোন কথা বলে জানাবেন। ঠিক আছে ঠিক আছে, বাড়িতে কথা বলে জানান। আমি আবার পরে তাহলে ফোন করব। ওকে ম্যাডাম, ভালো থাকবেন। ওকে। কি রে, কি বলেছিলাম? একাই 100। একাই 100। এভাবেই ফাল্গুনির গলা শোনার প্ল্যানটা সফলভাবে এক্সিকিউটেড হলো। কিন্তু পরের দিন আবার জেকে সেই আবার মনটা আনচান আনচান করছে। পরের দিন কুচুদাও ছিল না, তাই সাহস জোগাড় করে একটা মিসড কল দিলাম। 15 মিনিট পরে আবার একটা। এরপর যেটা হলো, আমি তার জন্য খুব একটা প্রিপেয়ার ছিলাম না। একটা কল ব্যাক এলো আমার ফোনে ওই নম্বরটা থেকে। আপনি কি এই নাম্বারটা চেনেন? দেখুন, চেনেন কি চেনেন না জানি না, এই নাম্বারে যদি আর একবার ফোন আসে আমি কিন্তু এই নাম্বারটা পুলিশকে দিতে বাধ্য হব। আমার কিন্তু কথা বলা হয়ে গেছে। তখন আমার বয়স 16-র দোরগড়ায়, সবে মাধ্যমিক দিয়েছি। প্রথমবারের জন্য বুঝলাম যে পুলিশের ভয় কি ভয়। অসম্ভব অসম্ভব ভয় পেয়ে গেছিলাম। যদি সন্ধ্যেবেলা পুলিশ গাড়ি নিয়ে চলে আসে, সিমটা তো বাবার নামে। আরে বাবা, এসব কিছু হয় না, পুলিশের খেতে কাজ নেই। তুই আরে বাবা ঠিক আছে, তুই এখন শান্ত হয়ে বস। বস তুই, হ্যাঁ বস। সিম? আরে বাবা আমাকে ফোন করে বলে। ফোন করেছে মানে যাওয়ার হয়ে গেছে, আর কিছু হবে না। নাম্বারটা তো আরে নাম্বারটা কিচ্ছু করবে না, তুই ঠান্ডা। এই দেখ না, জলটা আছে নাকি? দে। হ্যাঁ জল। তুই কেন এত চিন্তা করছিস? এত চিন্তা করিস না, কিচ্ছু হবে না, আমি আছি তো নাকি। চল রিল্যাক্স হয়ে বস। চল উপরে। কোথায়? এই যে ঘুমাচ্ছে। ওই ওই ওই, হ্যাঁ কি হলো? মেয়েদের নম্বরে ফোন করা, মেয়েদের নম্বরে কল করা, কিছু করিনি। রং নম্বরে কল করা। এই তোলো একে। আমি
এবার আমি ক্লাস 11-এ ভর্তি হলাম। ভর্তি তো হলাম, কিন্তু মন পড়েছিল তার পরের বছরের জন্য। কারণ আমাদের স্কুলটা 11-12 কোয়েড ছিল, আর এলাকার সমস্ত মেয়ে 11 সায়েন্সে এসে আমাদের স্কুলেই ভর্তি হতো। তো আমি অপেক্ষা করেছিলাম যে পরের বছর কখন নতুন 11 সায়েন্স আসবে আর সেখানে ফাল্গুনি আসবে। দেখতে দেখতে বছর ঘুরে গেল, নতুন 11 সায়েন্সও চলে এলো, কিন্তু ফাল্গুনিকে দেখতে পেলাম না। একদিন, দুদিন, 3 দিন পেরিয়ে গেল, তবুও ফাল্গুনির দেখা নেই। সোনুর সাথে দেখা হলো। সোনু, টিউশনে যাচ্ছিস? হ্যাঁ, তুমি কেমন আছো? ভালো আছি, তুই বল। চলছে। আচ্ছা, ফাল্গুনিকে আমাদের স্কুলে দেখতে পাচ্ছি না। ফাল্গুনি? ও অর্ঘদীপ দা, ফাল্গুনি তো তোমাদের স্কুলে ভর্তি হয়নি, ও তো কলকাতা স্কুলে ভর্তি হয়েছে। আচ্ছা দাদা, আমি না আসছি, আমার টিউশন আছে। হ্যাঁ। ফাল্গুনি আমাদের স্কুলে ভর্তি না হওয়াতে মনটা বেশ খারাপ হয়ে গেছিল। কারণ ততদিন অবধি কখনো সেভাবে কথাও হয়নি, দেখাও হয়নি। প্রথমবার ভেবেছিলাম যে আমি 12 সায়েন্স, পাশের ঘরে 11 সায়েন্স, দেখা হবে, কথা হবে, ওকে ইমপ্রেস করার জন্য কিছু না কিছু করব। কিন্তু সেগুড়ে সিমেন্ট, কিছুই হলো না। অগত্যা কি আর করা যাবে, এভাবেই দিন কাটছিল। এরপরে মাসখানেক পর একটা ঘটনা ঘটল। তাই নাকি? হ্যাঁ, আরে ঠিকই বলছি। আরে ভাই, ফাল্গুনি আর ওর মা অফিসে এসছে। স্যার কবে থেকে পাঠাবো তাহলে? নেক্সট মানডে থেকে আপনি ওকে পাঠিয়ে দিন। এই সবাই ক্লাসে যাও, ক্লাসে যাও, ক্লাসে যাও। রাতের জানলা ওই সময় চাঁদুকি দেয়, পরের দিন মাথায় হাত রেখে এই যে মাঝের সময়টা ছিল, সময় রেখা হাত ছানি আমার কাছে ভীষণ এক্সাইটিং ছিল। যেভাবে দিন রাত সন্ধ্যায় এসে মেশে মহাকাশে হারিয়ে গেছে তারাদের ভিড়ে, চোখ রেখেছি সেই হারিয়ে যাওয়ার দলে। চলো আবার ফিরে যাই, দেখি প্রথম তোমার সেই ফেলে আসা কথাগুলো কুড়িয়ে বলছি তোমার, চেয়েছি তোমার।
ফাল্গুনি আমাদের স্কুলে ভর্তি হতে আমি খুবই খুশি হয়েছিলাম। আমার পাশের ক্লাসে বসেই ক্লাস করত। অনেক কিছু ভেবেছিলাম, এই করব ওই করব, কিন্তু আমরা যেরকম ভাবি সেরকম কখনোই হয় না। ইমপ্রেস করা তো অনেক দূরের কথা, 1 বছরে কোনোদিন কথাও বলে উঠতে পারিনি। এর মধ্যে আমার এইচএস হয়ে গেল, জয়েন্ট হয়ে গেল, জয়েন্টে 100-র মধ্যে র্যাঙ্কও হয়ে গেল। সেই দিনটা খুব ভালো ছিল, 17ই মে 2012। এত ভালো রেজাল্ট হয়েছে, প্রচুর কনগ্র্যাচুলেশনস মেসেজেস। তখন তো হোয়াটসঅ্যাপ ছিল না, ওই SMS আর কি। তো রাত্রিবেলা আমি প্রতিটা SMS পড়ছিলাম। হ্যালো। হ্যালো, অর্কদীপ বলছো? না মানে হ্যাঁ। আমি তোমার স্কুলের জুনিয়র ফাল্গুনির মা বলছি। হ্যাঁ কাকিমা বলুন। তোমার রেজাল্ট শুনলাম, খুব ভালো লাগলো। এই রকম রেজাল্ট তো এখানে কখনো কেউ করেনি। অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। আমার মেয়েও তোমার সাথে কথা বলতে চায়, একটু কথা বলো। হ্যালো। হ্যালো। কনগ্রেটস, তোমার খবরটা শুনে খুব ভালো লাগলো। আমাকেও কিছু টিপস দিও যাতে আমারও রেজাল্টটা এরকম হয়। একদম একদম। আচ্ছা, রাখছি তাহলে। স্কুলে যেটা করতে পারিনি প্রথমবারের জন্য মনে হলো, সেটা বোধহয় কিছুটা হয়েছে। আমার একটা জায়গা বোধহয় ওর কাছে তৈরি হয়েছে। এবার ভাবলাম, এবারও যদি আমি ওই ভাগ্যের ওপর সব কিছু ছেড়ে দিই, তাহলে ভাগ্য আর আমার দিকে ফিরে তাকাবে না। তাই ভাবলাম নিজেই কিছু করি। পরের দিন ওই সেই নাম্বারটা, যে নাম্বারটা আমার কাছে সবসময় ছিল, ওর মায়ের নম্বর, সেখানে একটা ফালতু SMS করলাম। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ বিশেষ খবর। কলকাতা ও হাওড়ার বস্তি এলাকায় বহুতল নির্মাণের অনুমতি দিতে রাজ্য সরকার গরমের ছুটির পর আবার স্কুল কবে খুলবে, স্যারেদের সাথে একটু দেখা করতে যেতে। ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে। সুন্দরবনের বকখালির সঙ্গে কলকাতাকে সড়ক পথে যুক্ত করতে নামখানায় হাতানিয়া দোয়ানিয়া সেতুর উদ্বোধন হয়েছে। আজ আন্তর্জাতিক নারী দিবস। এ রাজ্যেও নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালিত হবে। রাজ্য সরকার ঠিকা টেন্যান্সি অধিগ্রহণ ও নিয়ন্ত্রণ আইনে সংশোধন করতে চলেছে। এর ফলে সাবেক জমিদারি ব্যবস্থা উঠে যাওয়ার পর সরকারের দখল করা জমিতে 5তলা ভবন নির্মাণ করা যাবে। কলকাতা, হাওড়া ও আসানসোল পুর নিগম এলাকায় ঠিকা টেন্যান্সি জমিতে মূলত বস্তি গড়ে উঠেছে। বর্তমান আইনে এতদিন এই জমিতে 9.5 মিটার 14 জুন ফাল্গুনি। আমার জীবনে যতগুলো খুশির মুহূর্ত রয়েছে, এটা তার মধ্যে একটা। আমি অফিসিয়ালি ফাল্গুনির নাম্বার আমার ফোনে সেভ করলাম এবং এরপর থেকে আমাদের কথা শুরু হলো। আমাদের বলা ভুল, কারণ সব মেসেজ আমিই করতাম, ওদিক থেকে একটা দুটো উত্তর আসতো।
এইভাবেই আমাদের ব্যাপারটা চলছিল বলা ভুল, কারণ দিন মাস বছর সব ঘুরে গেল, তবু আমাদের ব্যাপারটা একটু এগোচ্ছিল না। এর মাঝে আমি দুটো সিনেমা দেখেছিলাম। अरे I'm sorry, आप ठीक हो? क्या ठीक हो? बहुत धूप है ना आज, इसलिए काला चश्मा लगा के गाड़ी चला रहे हो। मेरी सारी सब्जियां गिरा दी इधर उधर, पूरे 86 रुपए का नुकसान कर दिया। 86 रुपए बहुत होते 86 रुपए। अब देख क्या रहे हो? उठाओ बचे कुचे टमाटर जल्दी से। তোর সঙ্গে যদি আমার ছেলেবেলায় দেখা হতো না শিউলি। কি মেখেছিস রে? চন্দন বাটা। দেখ সবকিছু পৃথিবীতে সবকিছু ভেঙে চুরমার হয়ে গেলেও, ধ্বংস হয়ে গেলেও আমি তোকে ছাড়া বাঁচবো না। তুই যদি বলিস আমি অনন্তকাল একলা গাছের তলায় দাঁড়িয়ে থাকবো, তোর চন্দনের গন্ধ ধরে রাখবো ফুসফুসে, কিন্তু তোকে আমি চাই। তুই ছাড়া আমার শরীর মিথ্যে, আমার গন্ধ, আমার ঘাম, আমার রক্ত, আমার চিৎকার সব মিথ্যে পাবি। আশিকি 2 আর বাপি বাড়ি যায়, এই সিনেমা দুটো অবশ্যই দেখো। আমার তোমাকে বলার কথাগুলো ওই দুটো সিনেমায় বলা আছে। এই প্রথম ওকে আমি ইনডাইরেক্টলি কিছু বলেছিলাম, ও সিনেমাগুলো দেখেও ছিল। এরপর থেকে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, যে আমার 100টা SMS এর পরিবর্তে ওর ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে বাড়তে থাকলো। উল্টো দিক থেকে 20টা, 30টা, 40টা, 50টা এরকম হতে হতে একদিন এরকম এলো যে আমার 100টা SMS এর রিপ্লাইতে 100টা SMSই উল্টো দিক থেকে এসছিল। তখন আমি বুঝলাম যে খেলা এবার ঘুরে গেছে, এবং এটাই সেই সময়, যে সময় অ্যাকচুয়ালি মনের কথাটা বলে দেওয়া উচিত। মহাকাশে হারিয়ে গেছে তারাদের ভিড়ে, সবকিছু ভেঙে ওলট পালট হয়ে গেলেও আমি অনন্তকাল তোর জন্য গাছের তলায় দাঁড়িয়ে অপেক্ষা করতে পারি। তোর গায়ের গন্ধ আমার ফুসফুসে রাখতে পারি আজীবন। তোকে ছাড়া আমার শরীর মিথ্যে, আমার গন্ধ, আমার ঘাম, আমার রক্ত, আমার চিৎকার সব মিথ্যে তোকে ছাড়া। আই লাভ ইউ ফাল্গুনি, আই লাভ ইউ। চেয়েছি তোমায়।
সময়ের রেখা বন্ধ হলো বুঝি আমার চোখে, তবু আমার তুমি, তোমার ক্লাস, তোমার একটা SMS, যেন বৃষ্টির পথ চেয়ে বসে মরুভূমি। এগুলো বলেই আমি ফাল্গুনির কাছে আমার মনের কথা প্রকাশ করেছিলাম, যদিও এর কোনো উত্তরও দেয়নি। হয়তো বাকি মেয়েদের মতো আমাকে ঝোলাচ্ছিল, কিন্তু আমি বুঝেছিলাম যে ওরও আমার প্রতি একটা ভালো লাগা কোথাও না কোথাও কাজ করছে। কিন্তু দিন কেটে যাচ্ছিল, 5 দিন, 7 দিন, 10 দিন। ফাইনালি 3 জুন বিকেলবেলায় প্লিজ আমাকে এভাবে ইগনোর করো না। আমার মাথা খারাপ হয়ে যাবে, আমি পারছি না। একটা উত্তর তো দাও। কিসের উত্তর? তুমি কোনো প্রশ্ন তো করনি। ঠিকই তো, ভালোবাসি বলেছিলাম, কখনো প্রশ্ন তো করিনি। তাই 3 জুন বিকেল 4:20 নাগাদ আমার ওই নোকিয়ার ফোনে টাইপ করেছিলাম 7টা শব্দ, আই লাভ ইউ, ডু ইউ লাভ মি। তখন হোয়াটসঅ্যাপ ছিল না, ব্লুটিক ছিল না, অপেক্ষা করতে হতো। আর এটা ছিল আমার জীবনের সব থেকে সুন্দর অপেক্ষা। চ ভাই, আরে বিয়ে করতে চ এবার। কুচুদা দাঁড়াও, গল্পটা পরে এসে বলবি। কুচুদা একটা গল্প বলছি। গল্পটা এসে বলবো, ওদিকে দেরি হয়ে যাচ্ছে, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে তো। এখন কুচুদার কথা তো ফেলা যাবে না, কুচুদা ছাড়া তো এই গল্পটাই বলতে পারতাম না। ঠিক আছে, আপনারা একটু অপেক্ষা করুন, ততক্ষণ আমি বিয়ে করে আসি। এত তাড়া দাও না, চলো। করার নেই রে ভাই, ওদিকে মেয়ের বাড়ির লোক তো পুরো খেপে কি বলছে? বলছে যে ছেলের বিয়ে করারই একদম ইচ্ছা। আরে না না, টোপরটা দাও। টোপরটা আবার মাথায় দিলে বেঁকে টেকে যাবে। আরে না না, টোপরটা তো পরে যেতেই হবে। রাতের জানলা চাঁদ উকি দেয়, মাথায় হাত রেখে ডাকছে আয়ে, সময় রেখা হাত ছানি দেয় আজকাল এসে। যেভাবে দিন রাত সন্ধ্যায় এসে মেশে, মহাকাশে হারিয়ে গেছে তারাদের ভিড়ে, চোখ রেখেছি সেই হারিয়ে যাওয়ার দলে।
চলো আবার ফিরে যাই, দেখি প্রথম তোমার সেই ফেলে আসা কথাগুলো কুড়িয়ে বলছি তোমার, চেয়েছি তোমার। সাইকেল আর আঁকা পেন্সিল হাতে পথ দেখেছি হাঁটতে তোমার সাথে, মুঠো ফোন চিঠি আমার মন কেমনে, চেয়েছি তোমায় তোমার নাম না জেনে, মহাকাশে হারিয়ে গেছে তারাদের ভিড়ে, চোখ রেখেছি সেই হারিয়ে যাওয়ার দলে, চলো আবার ফিরে যাই, দেখি প্রথম তোমায় যত ফেলে আসা কথাগুলো কুড়িয়ে বলেছি তোমায়, চেয়েছি তোমায়। সময় রেখা বন্ধ হলো বুঝি আমার চোখে, তবু আমার তুমি, তোমার ক্লাস, তোমার একটা SMS, যেন বৃষ্টির পথ চেয়ে বসে মরুভূমি, মহাকাশে হারিয়ে গেছে তারাদের ভিড়ে, চোখ রেখেছি সেই হারিয়ে যাওয়ার দলে, চলো আবার ফিরে যাই, দেখি প্রথম তোমায় যত ফেলে আসা কথাগুলো কুড়িয়ে বলেছি। কুচুদার তারাতে তখন তার গল্পটা শেষ করা হলো না, তো এখন আমাদের দেখে বোঝাই যাচ্ছে যে ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের সেই শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছে। এতই ক্লান্ত যে আমি আজকে একটু ব্যাকফুটে থাকবো এবং বাকি গল্পটা শেষ করার দায়িত্ব আমি এই মুহূর্তে আমার বেটার হাফ ফাল্গুনিকে দেব। বাকি গল্প বলতে এখন অত গল্প বলার মতো অবস্থা দুজনের কারোরই নেই। তো প্রথম গল্পটা তোমরা আগেও অনেকবার শুনেছো হয়তো, যে আমি প্রথম থেকে কিছু জানতাম না, ওর দিক থেকে ছিল। আজকে এমন একটা কথা বলবো যেটা কেউ হয়তো জানো না। প্রত্যেকটা সম্পর্কে অনেক ওঠানামা থাকে, টানাপোড়েন থাকে। আমাকে সবাই বলে যে দিদি তোমাদের এতদিনের সম্পর্ক 10 বছরের, আমাদেরও মাঝে অনেক টানাপোড়েন ছিল, ওঠানামা ছিল। মাঝে একটা সময় আমরা দুজন একসাথে ছিলাম না। অর্কদীপ প্রথম দিকে আমাকে একটা কথা বলতো, একদম শুরু 2013-14 কথা, যে আমি তোর প্রেমে পড়েছি, আমি তোকে প্রথম ভালোবেসেছি, কাজে ওই অনুভূতিটা তুই ঠিক বুঝবি না প্রথম প্রেমে পড়ার। হয়তো সত্যি সেটা কোথাও, কিন্তু মাঝে কিছুদিন আলাদা থাকার পর সেই জিনিসটা আমি প্রথমবার ফিল করেছিলাম যে ভালোবাসা একজনকেই যায়। সেই যে ছোটবেলায় যাকে ভালোবেসেছিলাম সেই মানুষটাই আমার জীবনের একমাত্র, অন্য কারোর কথা আর কখনো ভাবতে পারবো না। সেই পরিণতি আজকে এখানে।
আজকে আমরা অর্কদীপ আর ফাল্গুনির বিয়ের জন্য একত্রিত হয়েছি। অর্কদীপ আমরা ব্যাচমেট এবং সময়ের সাথে সাথে মানে আমরা খুবই ভালো বন্ধু ছিলাম এবং সময়ের সাথে সেই বন্ধুর সম্পর্কটা ভাইয়ের সম্পর্কে পরিণত হয়ে গেছে। আমরা এখন 5 বন্ধু না বলে 5 ভাই যদি বলতে পারি, সেটাই বলা উচিত এখন আমাদের মধ্যে যে সম্পর্কটা এক্সিস্ট করছে। তো আজ আমাদের এই এক ভাইয়ের শুভ মানে বিয়ের বৌভাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা আর 4 ভাই এখন আমাদের ভাইয়ের মধ্যে এত কথা বলে লাভ নেই, ওকে খুঁজে উপস্থিত হয়েছি। তো আপাতত কিছু না, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, জানি না আমাদের ভাই আর থাকলো কি থাকলো না। আমার বিয়ের পর তো সবাই বলেছিল আমি গায়েব হয়ে যাবো, সেটা আমি হইনি। সেই ভাই কথা রেখেছে, আমি একটাই কথা রেখেছি। এখন দেখা যাক আমাদের আগে আরেক ভাই অলরেডি বিয়ের দিন থেকে খুঁজে পাচ্ছি না, এবার কি হবে বলতে পারছি না, কিন্তু আমরা আছি, ছিলাম আর থাকছি। আসলে এই অর্কদীপ ফাল্গুনির এই প্রেম, ভালোবাসা, বিয়ে, এই সব কিছু এত স্ট্রাগল, এইগুলোর একদম ব্যাকহ্যান্ডে মানে একদম সাপোর্ট সিস্টেম হিসাবে যারা আমরা ছিলাম, এগুলো আমরা একদম শুরু থেকে হতে দেখেছি। এখন ওর আজকের এই দিনটা এত সুন্দরভাবে সেলিব্রেট হচ্ছে, এত সুন্দরভাবে সব কিছু সাজানো, এর পেছনে সবার অবদান এত সুন্দরভাবে, এত একদম অ্যাকুরেটলি সব কিছু করা হয়েছে। এর জন্য আমাদের দেখে খুব ভালো লাগছে। ওদের দুজনকে স্পেসিফিক্যালি যা যা আমরা ভেবেছি, যা যা আমরা ছোটোবেলা থেকে ভেবেছি একভাবে যা করবো, এগুলো সব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। এগুলো আমরা দেখে খুব আমাদের ভালো লাগছে, ওভারওয়েলড, এবং সব দিক থেকে আমরা হ্যাপি ওদের দুজনের জন্য। আমি আশা করব এবং আমরা আশা করবো, আমি সবার বিহাফে বলছি, আমরা আশা করব ওদের আপকামিং লাইফ, ওদের সামনের জীবন, সামনের দিন খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, ভালোবাসায় কাটুক, সবভাবে ভালো কাটুক, ব্যাস এটুকুই চাই। পুরো সিনেমাটা দেখার পরে বোঝাই গেল যে আমি দাদা। তো দাদা যখন প্রথম থেকে শেষ পর্যন্ত ভাইকে সাপোর্ট দিয়েছে, তাদের এই প্রেমে এগিয়ে যেতে সাহায্য করে গেছে সব সময়। কিন্তু একটা কথা আমি বলবো, আমি কখনো দাদা হিসাবে মিশিয়ে মিশেছি বন্ধু হিসাবে। আর আমাদের সেই বন্ডিংটাই হয়ে গেছে দাদার থেকে বেশি আমরা বন্ধু। আমাদের প্রত্যেক উইকেন্ডে একবার করে দেখা হয় বা কথা হয়, রোজই প্রায় হয়। ভাইয়ের আজকে বিয়ে হয়ে গেছে, আজকে রিসেপশন। এরপরে আমি চাইবো সেই ফোনটা যেন কন্টিনিউ আসে আমার কাছে, আর আমরা যেন একইভাবে আবার যেরকম ছিলাম সেইভাবেই চলতে পারি, আর ওদের সাংসারিক জীবন খুব ভালোভাবেই চলুক, এই কামনাটা আমার দিক থেকে। অর্কদীপ আর ফাল্গুনিকে অনেক অনেক শুভেচ্ছা, ওদের বিবাহিত জীবন সুখী হোক। আমি ছোটবেলার একটা কথা বলতে চাই, যেটা হয়তো শুধু অর্কদীপ আর আমিই জানি। অষ্টমীর দিন আমরা প্রত্যেকবার রাজারহাটে ঠাকুর দেখতে বেরোতাম। অর্কদীপ তখন খুব হেলদি ছিল, এখন ওকে হয়তো অনেকে চেনে যে খুব ওয়ার্কআউট করে, অনেক কিছু করে। তখন কিন্তু অর্কদীপ শুধু খাওয়া বুঝতো আর মানে কোনো রকম শারীরিক কসরতের ধারে কাজ দিয়ে যেত না। কিন্তু সেই অর্কদীপ অষ্টমীতে যখন জানতে পারতো ফাল্গুনিও বেরিয়েছে তার মা বাবার সাথে, এবং তারা বিষ্ণুপুরের নিরঞ্জনানন্দ আশ্রম থেকে উল্টো দিকে আসছে, আর আমরা যেতাম আমাদের যে মিত্তির বাড়ি সেই ঠাকুরটা দেখে ওদিকে যেতাম। কতক্ষণে অর্কদীপ দেখবে ফাল্গুনিকে, তার জন্য অর্কদীপ একটা দৌড় লাগাতো, সেটা বছরে একদিন। এটা প্রথম যখন দেখেছিলাম মানে সেই শখটা বোঝাতে পারবো না। এই যে দৌড়, সেই দৌড়টা অর্কদীপ পুরো আজকে কমপ্লিট হলো আশা করছি। এখন অন্য রকমের দৌড় হবে, এখন বন্ধুরা আমরা আমাদের হয়তো একটু আর মনে পড়বে না অতটা, তো দেখা যাক কতটা মনে রাখে। আর অর্কদীপ ফাল্গুনিকে অবশ্যই অবশ্যই অনেক শুভেচ্ছা। হাই অর্কদীপ and Falguni, wish you all the best for your future life. আর তোদের দুজনের জুটিটা তো অনেক বছর ধরেই আমরা জানি কলেজ লাইফে। আমি কলেজ ঢুকেছি, ও কলেজে ঢুকেছে, অর্কদীপও কলেজে ঢুকেছে, মানে মেডিকেল কলেজে। শুরু থেকেই ওদের কথা, ফার্স্ট ইয়ারের শেষ থেকে আরও ভালো করে আমরা বুঝতে পারি জুটিটা। তারপর তো অর্কদীপের বাড়ি আসলেই ফাল্গুনের বাড়িতেও যাওয়া, তো একসাথে আমাদের মধ্যে একটা মানে হৃদ্যতা তৈরি হয়ে গেছিলো, যেটা ফেস্টেও আসতো। ফাল্গুনি সবসময় দুজনের প্রেম দেখতাম। তারপর এখানেও অনেক রকমের প্রোগ্রামে আমরা ছিলাম, তো আমরা একসাথে বেরোতাম বিভিন্ন জায়গায়। তো সেই জিনিসগুলোই কালমিনেট করছে আজকের। তো আমরা অনেক আগের থেকে এটা গ্রো আপ করতে দেখেছি, খুব ভালো লাগছে ওদের এই সম্পর্কটা একটা পরিণত সম্পর্কে প্রতিষ্ঠা। থ্যাংক ইউ আর অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। অর্কদীপ দা আমার কাছে বোম্বাদা, তো ওরা আমার পাড়ার দাদা, আর ফাল্গুনি হচ্ছে আমার ছোটোবেলাকার একটা বেস্ট ফ্রেন্ড বলা যেতে পারে। তো সেই থেকেই মানে আর কি
আমার সূত্র ধরেই আর কি মানে অর্কদীপদা ওকে ভালো লাগতো, আমি সেটা জানতে পারি, ছোটো থেকেই ভালো লাগতো, আমি জানতে পারি ক্লাস 10-এ। তো তারপর তো সেইভাবে সম্পর্ক শুরু হয়ে থাকে। এই সম্পর্কটা মানে আমি একেবারে গড়তে দেখেছি বলতে গেলে, মানে সম্পর্কটা আর কি। তারপর নিজের কাজের ক্ষেত্রে বা ওদের কাজের ক্ষেত্রে হয়তো মানে যোগাযোগ অতটা নেই। আজ ওদের বিয়ে হয়ে গেল, বউ ভাত। তো মানে কোথাও না কোথাও আমি খুব খুশি, কারণ কি মানে সম্পর্কটা একদম হতে দেখেছি। তো ওদের বিয়ের জন্য মানে আমার খুব মানে আন্তরিক মানে খুব অভিনন্দন, মানে যে তোদের সম্পর্কটা খুব মানে তোরা খুব সুখে শান্তিতে খুব ভালোভাবে সংসার কর। আর আমি তো সবসময় পাশে আছি, তোদের শুরুতেও ছিলাম, একদম পাশে আছি, সারা জীবনই থাকবো। Congratulations Falguni, happy married life and wish you best of luck for your future. Great future ahead. এতদিন যখনই হবে নাকি বলে একটা সাড়া দিতাম, তখন অপর প্রান্ত থেকে একটা ভাই কিন্তু অবশ্যই সাড়া দিতে হবে। কারেক্ট আছে একদম। জানি না এখন আর পারবে কিনা সে, তাও বলবো, আমরা দুজন বলবো হবে নাকি।